হাই স্টুডেন্টস, তোমাদের আমি প্রোটিন বিষয়ে পড়াতে গিয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, তারপর প্রোটিন বিষয় পড়েছি। এরপর তোমাদের প্রোটিনের নাইট্রোজেন ব্যালেন্স সম্বন্ধে পড়াবো। এই নাইট্রোজেন ব্যালেন্স অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো কারণে নাইট্রোজেন ব্যালেন্স আমাদের শরীরে অর্থাৎ মানব শরীরে যদি বিঘ্নিত হয়, তাহলে মানব শরীরে বিশেষ অস্বাভাবিকতা দেখা দেয়। সেই জন্য এই বিষয়টি ক্লাস 11 টু মাস্টার ডিগ্রি লেভেলের স্টুডেন্টদের প্রচুর কাজে দেবে। চলো নাইট্রোজেন সাম্য কী ও তার বিষয় সম্বন্ধে ভালোভাবে জেনে নিই। নাইট্রোজেন ব্যালেন্স জিনিসটি হচ্ছে যে খাদ্যের প্রধান তিনটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইটা হচ্ছে যে খাদ্যের হচ্ছে তিনটি প্রধান উপাদান। যদি আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের আণবিক সংকেত দেখি, তাহলে কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে গঠিত, প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সমন্বয়ে গঠিত, আর ফ্যাট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে গঠিত। এই তিনটি উপাদানের মধ্যে প্রোটিন হলো নাইট্রোজেনযুক্ত পদার্থ। প্রোটিন পাচিত হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং কোষের প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হয়। বিপাককালে প্রোটিন নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন এই দুটি অংশে ভাগ হয়ে যায়। নাইট্রোজেনযুক্ত অংশ মল ও মূত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট মাত্রায় নিষ্কাশিত হয়। প্রোটিনে শতকরা 16 ভাগই নাইট্রোজেন থাকে। আরেকটি জিনিস, প্রতিদিন মল ও মূত্রের মাধ্যমে যে পরিমাণ নাইট্রোজেন বেরিয়ে যায়, সেই পরিমাণ নাইট্রোজেন অভাব পূরণ করতে খাদ্যে প্রোটিনের উপস্থিতি একান্ত প্রয়োজন পড়ে। তো এই হচ্ছে নাইট্রোজেন। এরপর চলো আমি তোমাদের ভালোভাবে নাইট্রোজেন সাম্য কী, নাইট্রোজেন সাম্যের ক্লাসিফিকেশান এবং এভরিথিং যাবতীয় বিষয় সম্বন্ধে একটু ভালোভাবে বিশদভাবে জেনে নিই। আমি এগুলো খাতা কলমে ভালোভাবে তোমাদেরকে বোঝাবো। চলো শুরু করি। তাহলে নাইট্রোজেন ব্যালেন্স ডেফিনেশন কি না, মল, মূত্র ও ঘামের মাধ্যমে শরীর থেকে যে পরিমাণ নাইট্রোজেন বর্জিত হয়ে খাদ্যের মাধ্যমে তত পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করে সমতা বজায় রাখাকেই নাইট্রোজেন ব্যালেন্স বা নাইট্রোজেন সাম্য বলে। তো তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি বুঝতে পারি না, নাইট্রোজেন সাম্য সমান গৃহীত নাইট্রোজেন মাইনাস বর্জিত নাইট্রোজেন। বর্জিত নাইট্রোজেন বলতে মূত্রের নাইট্রোজেন, মলের নাইট্রোজেন আর হচ্ছে যে ঘামের নাইট্রোজেন। তো ইহাই হচ্ছে যে নাইট্রোজেন সাম্য, অর্থাৎ মল, মূত্রের, ঘামের মাধ্যমে যে পরিমাণ নাইট্রোজেন বর্জিত হয়, সেই পরিমাণ নাইট্রোজেন যদি আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের মধ্যে নাইট্রোজেন সমতা বজায় রাখে। তো এই যে সমতা বজায় রাখছে, এটাকেই বলা হচ্ছে যে নাইট্রোজেন সাম্য। তো পরীক্ষায় আসে যে নাইট্রোজেন সাম্য কাকে বলে। উত্তর তোমরা এইভাবে লিখবে, ডেফিনেশন লেখার পর এই সূত্রটা লেখার চেষ্টা করবে। এরপর আসবো ক্লাসিফিকেশন অফ নাইট্রোজেন সাম্য, অর্থাৎ নাইট্রোজেন সাম্যের প্রকারভেদ। নাইট্রোজেন সাম্যকে আমি দুভাগে ভাগ করেছি, অর্থাৎ নাইট্রোজেন সাম্যকে সাধারণত দু ধরনের হয়, যথা একটা হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স অর্থাৎ ধনাত্মক নাইট্রোজেন সাম্য, আর একটা হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স অর্থাৎ ঋণাত্মক নাইট্রোজেন সাম্য। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাকে বলছি না, প্রয়োজন তুলনায় যখন অতিরিক্ত নাইট্রোজেন খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স বা ধনাত্মক নাইট্রোজেন সাম্য বলা হয়। এই ধনাত্মক নাইট্রোজেন সাম্য গর্ভকালীন অবস্থায় ধনাত্মক নাইট্রোজেন সাম্য দেখা দেয়। তাহলে যদি প্রয়োজনের তুলনায় যখন অতিরিক্ত নাইট্রোজেন খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকেই আমরা বলছি নাইট্রোজেন সাম্য। তাহলে এটা কোথায় দেখতে পাওয়া যায়, ধনাত্মক নাইট্রোজেন সাম্য কোন অবস্থায় দেখা দেয় না, গর্ভকালীন অবস্থায় এই ধনাত্মক নাইট্রোজেন সাম্য দেখা দেয়। যদি এটা তাহলে রৈখিক আকারে যদি লিখি, তাহলে সূত্র আকারে যদি লিখি, তাহলে কীরকম দেখে না, ধনাত্মক নাইট্রোজেন সাম্য সমান অতিরিক্ত গৃহীত নাইট্রোজেন বিযুক্ত কম বর্জিত নাইট্রোজেন। তাহলে এইটাই হচ্ছে যে ধনাত্মক নাইট্রোজেন সাম্যের সূত্র। তাহলে ধনাত্মক ডেফিনেশন যদি আসে যে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাকে বলে, তাহলে তোমরা এই ডেফিনেশন লিখবে। ডেফিনেশন লেখার পর এই সূত্রটা লেখার চেষ্টা করবে। তারপরে আমি এবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ধনাত্মক নাইট্রোজেন সাম্য জিনিসটা কি না, ধরা যাক খাদ্যে গৃহীত নাইট্রোজেনের পরিমাণ 8.0 গ্রাম ও
মলে নিঃসৃত নাইট্রোজেনের পরিমাণ 5.0 গ্রাম, মূত্রে নিঃসৃত নাইট্রোজেনের পরিমাণ 1.0 গ্রাম, আর ঘামে নিঃসৃত নাইট্রোজেনের পরিমাণ 0.6 গ্রাম। তাহলে অতএব কি বোঝা যায় না নাইট্রোজেন ব্যালেন্স সমান খাদ্যে, আমরা জানি কি না নাইট্রোজেন ব্যালেন্স সমান খাদ্যে গৃহীত নাইট্রোজেন মাইনাস কম বর্জিত নাইট্রোজেন। তাহলে কম বর্জিত নাইট্রোজেন মানে যেটা নিঃসৃত হচ্ছে যে কি না বর্জিত যেটা হয় সেটা কি না মলে নিঃসৃত নাইট্রোজেন, মূত্রে নিঃসৃত নাইট্রোজেন যুক্ত ঘামে নিঃসৃত নাইট্রোজেন। তাহলে অতএব নাইট্রোজেন ব্যালেন্স সমান আমরা ধনাত্মক পজিটিভ ব্যালেন্সের যে সূত্রটা আমি জেনেছিলাম কি না ধনাত্মক নাইট্রোজেন সাম্য সমান অতিরিক্ত গৃহীত নাইট্রোজেন সমান কম বর্জিত নাইট্রোজেন। তাহলে অতএব নাইট্রোজেন ব্যালেন্স সমান কি জানলাম, যদি ওই সূত্র অনুযায়ী যদি পুট করি তাহলে কি হবে না খাদ্যে গৃহীত নাইট্রোজেন মাইনাস কম বর্জিত নাইট্রোজেন। তাহলে বর্জিত নাইট্রোজেন কি কি বর্জিত হচ্ছে না মলে নিঃসৃত নাইট্রোজেন যুক্ত মূত্রে নিঃসৃত নাইট্রোজেন যুক্ত ঘামে নিঃসৃত নাইট্রোজেন। এরপর এই সূত্র অনুযায়ী আমরা পাই টু পাই বসিয়ে দেবো। তাহলে হচ্ছে যে খাদ্যে গৃহীত নাইট্রোজেন কত ছিল 8.0 গ্রাম। তাহলে খাদ্যে গৃহীত নাইট্রোজেন 8.0 বসালাম মাইনাস তাহলে মলে মূত্রে ও ঘামে নিঃসৃত নাইট্রোজেন পরকে পর আমি এখানে ইনপুট করা আছে, তো পরকে পর আমি এখানে ইনপুট করে নিলাম, লিখে নিলাম। হ্যাঁ, তাহলে দেখো এখানে মলে নিঃসৃত কত ছিল 5.0, মূত্রে নিঃসৃত কত ছিল 1.0, আর ঘামে কত ছিল 0.6। পরপর বসিয়ে যোগ করে দিলাম, যোগ করলে কত হচ্ছে 6.6। তাহলে মাইনাস করলে 8-এর সঙ্গে যদি 6.6 যদি মাইনাস করি তাহলে 1.4 গ্রাম হয়। তাহলে কি বুঝলে না সুতরাং প্রয়োজনের তুলনায় 1.1 গ্রাম অতিরিক্ত নাইট্রোজেন খাদ্যে গৃহীত হয়েছে। অতএব গৃহীত নাইট্রোজেনের তুলনায় বর্জিত নাইট্রোজেনের পরিমাণ কম। এটি হলো ধনাত্মক নাইট্রোজেনের সাম্য। এরপর নেক্সট আসবো ঋণাত্মক নাইট্রোজেন সাম্য অর্থাৎ নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাহলে ঋণাত্মক নাইট্রোজেন সাম্য কাকে বলছি না গৃহীত খাদ্যের গৃহীত নাইট্রোজেনের তুলনায় বর্জিত নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়। এই অবস্থাকে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স বা ঋণাত্মক নাইট্রোজেন সাম্য বলা হয়। তাহলে কি বুঝলে না গৃহীত নাইট্রোজেন তুলনায় যদি বর্জিত নাইট্রোজেন পরিমাণ বেশি হয় তাহলে কি হয় না আমাদের শরীরে কি হয় নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়। এই যে অবস্থা দেখা দেয় আমাদের শরীরের মধ্যে সেটাই হচ্ছে ঋণাত্মক নাইট্রোজেন সাম্য। সাধারণত অভাবজনিত অপুষ্টি, অনশন, জ্বর, আঘাতজনিত কারণ, অপারেশনের রোগী ও পুড়ে যাওয়া রোগীদের ঋণাত্মক নাইট্রোজেন সাম্য দেখা যায়। সাধারণত অভাবজনিত অপুষ্টি, অনশন, জ্বর, আঘাতজনিত কারণ, অপারেশনের রোগী ও পুড়ে যাওয়া রোগীদের ঋণাত্মক নাইট্রোজেন সাম্য দেখা দেয়। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি সূত্র বার করতে পারি ঋণাত্মক নাইট্রোজেন সাম্যে না ঋণাত্মক নাইট্রোজেন সাম্য সমান গৃহীত নাইট্রোজেন মাইনাস অতিরিক্ত বর্জিত নাইট্রোজেন। এটা হচ্ছে যে ঋণাত্মক নাইট্রোজেন সাম্যের সূত্র। তো এই সূত্রটা আমি এক্সাম্পলের আকারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো গৃহীত নাইট্রোজেনের পরিমাণ সমান 6 গ্রাম আর বর্জিত নাইট্রোজেন পরিমাণ 7 গ্রাম। তাহলে অতএব নাইট্রোজেন সাম্য সমান কত না নাইট্রোজেন সাম্য এই ঋণাত্মক নাইট্রোজেন সাম্য সমান সূত্র কী জেনেছিলাম না গৃহীত নাইট্রোজেন মাইনাস অতিরিক্ত বর্জিত নাইট্রোজেন। এই সূত্রটাই এখানে আমি পুট করব। তাহলে এখানে গৃহীত নাইট্রোজেনের পরিমাণ কত 6 আর বর্জিত নাইট্রোজেনের পরিমাণ কত 7। তাহলে 6 মাইনাস 7 গ্রাম তাহলে কত হবে -1 গ্রাম। তাহলে কি বোঝা যাচ্ছে না অতিরিক্ত 1 গ্রাম নাইট্রোজেন বর্জিত হচ্ছে। এই অবস্থাই হলো ঋণাত্মক নাইট্রোজেনের সাম্য। তো এইটাই হলো হচ্ছে নাইট্রোজেন সাম্য। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের মধ্যে। এখানে আমি পড়ানো শেষ করলাম। আই হোপ তোমাদের আমি নাইট্রোজেন ব্যালেন্স বিষয় তথ্য আমি বুঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্টে গিয়ে কমেন্ট করো এবং পরের ক্লাসে পাই টু পাই আমি প্রোটিনের বাকি অংশগুলি আমি তোমাদের পড়াবো। আমার ক্লাসটা ফলো করতে থাকো। তোমাদের মধ্যে তোমাদের মধ্যে প্রোটিন বিষয়ক যাবতীয় তথ্য যে কনফিউজগুলো আছে সেগুলো আমি দূর করতে পারবো। প্লিজ ফলো মাই এভরি ক্লাস।
ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।